অনেক অপেক্ষার পরে পৃথিবীরাজ সুকুমারন, কাজল ও ইব্রাহিম আলী খান অভিনীত শারজামিন মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার এক্সপ্লেইন নিয়ে আসি, তাহলে তো আমি একটা লাইক আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় একটা আর্মি কনফারেন্স হচ্ছিল। সেখানে একজন জেনারেল বলতে থাকে, ভারতের হার্ট হচ্ছে কাশ্মীর, তবে কাশ্মীরকে বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে একটা ততটাই জখম। 1992 সাল থেকে 2006 সাল পর্যন্ত টোটাল 12 বার অ্যাটাক হয়েছে এই কাশ্মীরে। এজন্য সেনাবাহিনীরা সবসময় চেষ্টা করে এটাকে সুরক্ষিত রাখার। এই যে এখানে এতগুলো অ্যাটাক হয়েছিল, এগুলোর পিছনে যে কে আছে তার কোনো ছবি বা কোনো তথ্যই নেই আমাদের কাছে, তবে শুধু ওর একটা কোড নেম আছে, মহসিন। হঠাৎ করে 2006 সালে মহসিন গায়েব হয়ে যায়। সবাই চিন্তা করেছিল যে হয়তোবা মারা গেছে মহসিন, তবে এখন অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আবারও হয়তোবা ফিরে এসেছে মহসিন। কারণ রিসেন্টলি 3টা জায়গায় অ্যাটাক হয়েছে, ঠিক যেমনভাবে মহসিন অ্যাটাক করতো তেমনভাবেই। এই 3টা অ্যাটাকের মধ্যে ইন্টেলিজেন্স একটা ছবি কালেক্ট করতে সক্ষম হয়েছে। ছবিতে যাকে দেখতে পাচ্ছ ওর নাম কাবিল ভাট। ধারণা করা হচ্ছে যে সেই হয়তোবা মহসিন। ইন্টেলিজেন্সের নিউজ অনুযায়ী বাঞ্জারের জঙ্গলে একটা সেফ হাউস লোকেট করা হয়েছে, আর সেখানে কাবিল ও তার লোকজন নিয়ে পলাতক আছে। আজকে আমাদের একটা টিম সেখানেই গেছে অ্যাটাক করার জন্য। এই দেশ থেকে পুরোপুরিভাবে মহসিনের নাম মুছে ফেলবে আজকেই। দেখা যায় অনেক সোলজার মিলে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সেফ হাউসের দিকে আগাচ্ছিল, আর তাদের সবাইকে কন্ট্রোল রুম থেকে নির্দেশনা দিচ্ছিল কর্নেল বিজয় মেনন। হঠাৎ করে সে খেয়াল করে দেখতে পায় ওই সেফ হাউসের অন্য দিক দিয়ে সন্ত্রাসীগুলো বের হয়ে চলে যাচ্ছে। এটাতে বিজয়ের আর বুঝতে বাকি থাকে না যে এটা একটা ট্র্যাপ। তখন সে তার সোলজারদেরকে বারবার বলতে থাকে যে ওই ঘরের মধ্যে যেও না তোমরা, কিন্তু কেন জানি কমিউনিকেশনটা ব্রেক হয়ে যায়। সোলজাররা কেউ এর কথা শুনতে পায় না, ঢুকে পড়ে সেই ঘরের মধ্যে। সাথে সাথেই সেই ঘরের বাইরে থেকে কাবিল ধামাকাতারা অন করে দেয়। এদিকে সোলজাররা কথা না শোনায় দৌড়ে ওখানেই আসতে থাকে বিজয়। সে যখন ওই বাড়িটার কাছে এসে পৌঁছে ঠিক তখনই হয় ধামাকা, আর ঘরের মধ্যে থাকা সকল সোলজারই মারা যায়। সেই ধামাকাটায় বিজয় খানিকটা আহত হয়, কিন্তু তারপরে ওদেরকে ধরার চেষ্টা করে। এক এক করে সন্ত্রাসীদের গুলি করে মারতে শুরু করে বিজয় সহ বেঁচে থাকা বাকি সোলজাররা। কিছুক্ষণের মধ্যেই প্রায় সেখানে থাকা সব সন্ত্রাসীকেই মেরে দেয় ওরা। এখন বাকি শুধু কাবিল আর তার ভাই। তারপর পরে ওদের সাথে শুরু হয়ে যায় বিজয়ের ফাইট। কিছুক্ষণের মধ্যে ওরা দুজনই পালাতে থাকে সেখান থেকে, তবে বিজয় গুলি করে কাবিলের ভাইয়ের পায়ে। সাথে সাথেই ও মাটিতে লুটিয়ে পড়ে। কাবিল যদি চাইতো তাহলে ওকে রেখে নিজের জানটা বাঁচাতে পারত, কিন্তু সে যায় না ওখানে তার ভাইকে রেখে। পরে বিজয় ওদের দুজনকে ধরে নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। তারপর ওদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু কোনো কথাই বলছিল না কাবিল। এভাবেই কেটে যায় কিছুদিন। বিজয়ের সাহসিকতার জন্য সে পদোন্নতিও পেয়ে যায়। কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে যায় বিজয়। এর জন্য বিজয়ের বউ একটা পার্টির আয়োজন করে, ওর নাম মেহের। সেখানে বিজয়কে বলতে থাকে এগুলোর কি দরকার ছিল, এগুলো তুমি না করলেও পারতে। তবে মেহের বলে, না, তুমি পদোন্নতি পেয়েছো তো এটার পার্টি তো একটা পাওনাই ছিল সবার। তারপর মেহের সবার দৃষ্টি আকর্ষণ করে এবং বলে এখন তার বাবার জন্য কিছু একটা বলবে আমাদের ছেলে হারমান। আস্তে আস্তে সেই পার্টির মধ্যে আসতে থাকে হারমান। ওকে দেখেই মনে হচ্ছিল সে যেন কেমন একটা ভয়ে ভয়ে আছে, আর ছেলেকে দেখে বাবার মুখটা কেন জানি মলিন হয়ে যায়। তারপর আস্তে আস্তে পার্টির মধ্যে এসে বলতে শুরু করে হারমান। সে বাবার অনেক প্রশংসা করতে থাকে, তবে হারমান ছিল একটু তোতলা, এই জন্য ঠিকঠাকভাবে কথা বলতে পারছিল না। আর এই ব্যাপারটায় বাবার মুখটা মলিন হয়ে গিয়েছিল। তার ছেলে যে ঠিকঠাকভাবে কথা বলতে পারে না এটা সে তার দুর্বলতা মনে করে। এর জন্য সে মানুষকে জানাতে চায় না যে তার ছেলে আসলে তোতলা। এতে সে অনেকটা লজ্জাও পায়। কিছুক্ষণ ছেলের এমন তোতলা কথা শোনার পরে অনেক রাগান্বিত হয়ে ওখান থেকে উঠে চলে যায় বিজয়। ওর পিছে পিছে ঘরের মধ্যে চলে আসে মেহের আর বলতে থাকে, তুমি এমন কেন করছো? ও তোতলা হোক আর যাই হোক, ও তো আমাদের ছেলে, তাই না? ওকে যদি আমরা সাহস না যোগাই তাহলে ওকে কে সাহস যোগাবে? আর আস্তে আস্তে তো সবকিছু ঠিকই হয়ে যাবে। তবে মেহেরের কোনো কথাই যেন কানে ঢুকছিল না বিজয়ের। আর এক পর্যায়ে বলেই ফেলে যে হ্যাঁ, আমার লজ্জা লাগে যে আমার ছেলে দুর্বল, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। বাবা যখন এসব কথা বলছিল তখন উপর থেকে সবকিছুই শুনে ফেলে হারমান, আর অনেক কষ্ট পেয়ে যায়। আসলে পৃথিবীতে ছেলে মেয়েদের সবচেয়ে আপন মানুষ হচ্ছে তার বাবা মা, আর বাবাই যদি ছেলের সাথে এমন করে তাহলে অন্য মানুষ তোর সাথে খারাপ ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। মেহের যখন ব্যাপারটা বুঝতে পারে তখন চলে আসে হারমানের কাছে এবং ওকে অনেক করে সান্ত্বনা দিতে থাকে। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, সে চায় যে তুমিও সেনাবাহিনীতে যোগ দাও, এই জন্যই তোমাকে শক্তিশালী বানানোর জন্যই এমনটা বলেছে। তখন হারমান বলে, আমি অনেক চেষ্টা করি মা, যেন বাবা আমাকে ভালোবাসে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেই যাব। আমার যে কথা বেঁধে যায় এটা তো আসলে আমার দোষ না, এটা তোমার জন্মগত সমস্যা। কিন্তু বাবা তারপরও কেন যে আমার সাথে এমন করে? ওরা মায়ের ছেলে যখন কথাবার্তা বলছিল তখন পাশ থেকে এগুলো শুনছিল বিজয়।
তখন বিজয়ের ওর ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। ছোট থাকতে বিজয় অনেক দুর্বল ছিল আর ওর বাবাও ছিল সেনাবাহিনীতেই। একদিন ওর বাবা ওর হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় আর সেটা থেকে গুলি করতে বলে, কিন্তু কোনোভাবে গুলিটা করতে পারছিল না বিজয়। তখন বাবা ওকে এত জোর একটা ধমক দেয় যে গুলিটা করে ফেলে বিজয়। তারপর বাবা বলে, তুমি অনেক দুর্বল, তুমি চাও যে তুমি সেনাবাহিনীতে যোগ দিবে, কিন্তু তোমার এই অবস্থাতে তুমি কোনোভাবেই যোগদান করতে পারবে না সেনাবাহিনীতে। এর জন্য তোমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে। বিজয় যখন এসব চিন্তা ভাবনা করছিল ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে অপরিচিত একজন বলতে থাকে, কাবিল ও আবিল এদের দুজনকে ছেড়ে দিন স্যার, না হলে কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হবে। আপনার ছেলের নাম তো হারমান, তাই না? এটা শুনেই অনেক আতঙ্কিত হয়ে যায় বিজয়। এদিকে দেখা যায় মাঠে বাচ্চারা খেলাধুলা করছিল আর পাশে দাঁড়িয়ে ছিল হারমান। তখন বলটা একটু দূরে গিয়ে পড়ে। সাথে সাথে বাচ্চারা হারমানকে বলে, তুমি কি খেলবে আমাদের সাথে? যদি খেলতে চাও তাহলে বলটা নিয়ে এসো। কিন্তু ওরা হারমানকে তোতলাভাবে বলছিল, মানে ওর সাথে মজা নিচ্ছিল ওরা। তারপরে হারমান ওদের কথায় তেমন একটা মনোযোগ না দিয়ে বলটা আনতে চলে যায়। তখন দেখা যায় একজন লোক এসে বলটা তোলে। তারপর হারমানকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? অন্যদিকে বিজয়কে থ্রেট দেওয়াতে সে তো পাগল প্রায় হয়ে যায় আর খুঁজতে শুরু করে হারমানকে। আশেপাশে কোথাও দেখতে পায় না ওকে। তারপর নিচে চলে আসে এবং খুঁজতে থাকে। এক পর্যায়ে গিয়ে দেখতে পায় হারমান বাকি বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করছিল। খুব ভালোই ব্যাটিং করছিল হারমান। ঠিক তখনই ওখানে একটা লোক চলে আসে এবং বলতে থাকে, আপনার বাচ্চা তো খুব ভালো খেলছে আর আমার ছেলের সাথে ওর খুব ভালো জুটিও হয়েছে। ওই যে পাশে একটা বেকারি দেখছেন না, ওটাই আমার, 2 মাস আগেই খুলেছি। সাথে এটাও জানায় যে 2 দিন পরে যে বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে সেটার রুটির অর্ডারটা আমরাই পেয়েছি। আর আমার ছেলের নাম হলো শোয়েব। কিছুক্ষণের মধ্যে হারমানের খেলা শেষ হয়ে যায়। তখন ওকে বাড়িতে নিয়ে আসার সময় বিজয় বলে, এরপর থেকে তুমি বাড়ি থেকে যখন বের হবা তখন বলে বের হবা, আর তুমি কিন্তু আজকে খুব সুন্দরই খেলেছো। বাবার মুখে এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় হারমান আর বলে, তুমি আমার খেলা দেখেছো বাবা? তখন বাবা ওকে কিছু বলতে যাবে ঠিক তখন একটা কল চলে আসে বাবার ফোনে। ওকে আহমদ ফোন দিয়েছিল। আসলে আহমদ বিজয়ের সাবঅর্ডিনেট। তখন বিজয় ওদের 2 ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে যে ওরা কি কিছু বলেছে, কিন্তু আহমেদ জানা ওরা এখন পর্যন্ত মুখ খোলেনি। তখন বিজয় ওকে বলে যে একটু আগে আমার ফোনে একটা কল এসেছিল আর সেখান থেকে আমার ছেলের নাম নিয়ে থ্রেট দেওয়া হয়েছে। তারপর পরে বিজয় চলে আসে সেই জায়গায় যেখানে ওদের 2 ভাইকে রাখা হয়েছিল। কাবিলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কোনোভাবে মুখ খুলছিল না কাবিল। এমনকি সে বলে, স্যার আপনি হয়তো ভুল করে আমাকে ধরে ফেলেছেন, আমি এসবের কিছুই জানি না। তারপর পরে বিজয় বলে, ঠিক আছে তুই যদি সত্য কথা না বলতে চাস না বল, কিন্তু তুই যদি এমনই করতে থাকিস তাহলে তোর ছোট ভাইয়ের জান যাবে আর এটার জন্য দায়ী হবি শুধু এবং শুধুমাত্র তুই। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় কাবিল এবং বলতে থাকে, স্যার এই ভুলটা কইরেন না, যদি এমনটা করেন তাহলে আপনার ছেলেকে কিন্তু আপনাকে হারাতে হবে। কিন্তু কার কথা কে শোনে? এদিকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল মেহের ও হারমান। তখন শোয়েবের অনেক প্রশংসা করতে থাকে হারমান। তুমি জানো মা, অনেক ভালো বল করে শোয়েব, আর ওকে সেটা শিখিয়েছিল ওর বাবা। ওর সবকিছু ওর বাবাই ওকে শেখায়, কারণ ওর তো মা নেই। এমনকি ওর বাবা ওকে বেকারিতে কাজও করা শেখাচ্ছিল, যেন বড় হয়ে শোয়েব তার বাবার মতোই হতে পারে। আরো অনেক কথাবার্তা বলে ওরা মা ছেলে। তারপর দুজনে মিলে চলে আসে সেই বিয়ের অনুষ্ঠানটায়। সেখানে সবাই অনেক মজমাস্তি করছিল আর এই বিয়ের অনুষ্ঠানে রুটির দায়িত্ব পড়েছিল শোয়েবদের বেকারির ওপর। কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে সেখানে চলে আসে ওরা। তখন শোয়েব গাড়ি থেকে রুটিগুলো বের করতে থাকে। এই ব্যাপারটা দেখে ওর কাছে যায় হারমান এবং ওকে সাহায্য করতে থাকে। এটা দেখে মা তো অনেক খুশি হয়ে যায়। তারপর সেখানে থাকা একজন মেয়েরকে নিয়ে চলে যায় নাচার জন্য। ঠিক ওই সময়ে বিজয়ের কাছে একটা খবর আসে, সন্ত্রাসীদের সাথে কাউসার বেকারির একটা লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। আসলে বেকারিটা শোয়েবদেরই। তখন বিজয়ের বুঝতে আর বাকি থাকে না যে ওর ছেলেকে এরাই হয়তোবা ধরে নিয়ে যাবে। সাথে সাথেই সে তাড়াহুড়ো করে সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দেখা যায় সব রুটি বের করা শেষ। তখন শোয়েব হারমানকে বলে, দেখে তো আর একটু বাকি আছে কিনা। হারমান গাড়ির ভেতরে ঢুকে দেখে যায় আর একটা রুটিও নেই। যখন সে বাইরে আসতে যাবে তখনই কেউ একজন ওকে ধরে ফেলে আর বাইরে থেকে দরজাটা আটকে দেয় শোয়েব। তারপর গাড়ি চালিয়ে নিয়ে যেতে থাকে ওর বাবা। এর মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় বিজয় আর তাড়া করতে থাকে ওর বাবার গাড়িকে। অনেকক্ষণ তাড়া করার পরে এক পর্যায়ে গাড়িটা উল্টে যায় এবং তাতে আগুন লেগে যায়। এটাতে অনেক ভয় পেয়ে যায় বিজয়। তারপর আস্তে আস্তে আগাতে থাকে সেই গাড়িটার দিকে। গিয়ে যখন গাড়ির দরজাটা খোলে তখন দেখতে পায় গাড়ির ভেতরে কেউ নেই। আসলে এই গাড়িতে ছিলই না হারমান, ওদের বেকারির 2টা গাড়ি ছিল। একটাতে করে হারমানকে নিয়ে চলে গেছে শোয়েব আর অন্যটা নিয়ে শোয়েবের বাবা ডিস্ট্র্যাক্ট করছিল বিজয়কে। সেখান থেকে অনেক মন খারাপ করে বাড়িতে চলে আসে বিজয়। তখন মেহের ওকে বলে, যে কোনো মূল্যে তুমি আমার ছেলেকে এনে দাও। তবে বিজয় জানে এটা কোনোভাবেই সম্ভব নয়, আমি কিভাবে ওকে এনে দেব। তখন মেহের বলে, এটা একদমই সোজা, ওরা যেমনটা বলেছে ঠিক তেমনটাই তুমি করবে।
ওদের দুই ভাইকে ছেড়ে দেবে, তার বদলে আমার ছেলেকে নিয়ে আসবে। কিন্তু কোনোভাবেই সেটা করতে চায় না বিজয়। এই ব্যাপারটায় অনেক রেগে যায় মেহের, আর বিজয়কে একটা চড় মেরে বসে। আসলে একটা মায়ের কাছে তার ছেলেই সবচেয়ে বেশি মূল্যবান। ঠিক তখনই সেখানে চলে আসে আহমেদ আর বলে, স্যার, একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। যদি ওদের দুই ভাইকে ছেড়ে দেওয়া হয় তাহলে মহসিন নিজেই স্যারেন্ডার করে দিবে, সাথে আপনার ছেলেকেও ছেড়ে দেবে। কিন্তু এই কথাটাই একদমই বিশ্বাস করতে পারে না বিজয়। ওর কাছে মনে হচ্ছিল যেন এটা একটা ট্র্যাপ। তারপরই ওর কাছে একটা কল আসে। ফোনের ওপার থেকে একজন বলে, স্যার, ওদের দুই ভাইকে আপনি ছেড়ে দেন, আর এর বিনিময়ে আপনার ছেলেকে আপনি পেয়ে যাবেন। আর এই অদল বদলটা হবে মুসাফির পাশে। আর একটা কথা, আর এমনটা যেন না হয়ে যায় যে দেশের জন্য আপনার ছেলেকেই হারাতে হয়। পরদিন রাত্রেবেলাতেই চলে আসে বিজয় ওদের দুই ভাইকে নিয়ে ওই জায়গাটায়। তারপরে ওদেরকে ছেড়ে দেয়, ওরা যেতে থাকে। তখন হঠাৎ করে বিজয়ের মনে পড়ে যায় তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রথম দিককার অনুভূতির কথা। নিজের দেশকে সে কোনোভাবেই ধোকা দিতে পারবে না, এজন্য সে গুলি চালায়। শুরু হয়ে যায় ওদের মধ্যেকার গোলাগুলি। এক পর্যায়ে কাবিলের ছোট ভাই মারা যায় সেই গলিতে, আর পালিয়ে যায় কাবিল। তারপরই বিজয়ের ফোন একটা কল আসে। স্যার, আপনি যেটা করেছেন এটা একদমই ঠিক করেননি। এখন তো দেখছি আপনি আপনার ছেলের থেকে আপনার দেশকে বেশি ভালোবাসেন। তখন বিজয় বলে ওঠে, যাই হয়ে যাক না কেন, সবকিছুর আগে আমার দেশ। আমার দেশের জন্য আমার ছেলেকে আমি কোরবান করে দিতে পারি। সাথে সাথে এরা ওর ছেলের মাথায় বন্দুক তাক করে, গুলি করে মেরে ফেলা হয় ওকে। এই ব্যাপারটা যখন মেহের জানতে পারে তখন পাগল প্রায় হয়ে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু ছিল ওর ছেলে, আজকে সেও মারা গেল বিজয়ের জন্য। ঠিক তখনই দেখা যায় কেউ একজন মিলিটারি সার্ভার থেকে কিছু একটা ডাউনলোড করে নিচ্ছিল। ওর ফেসটা দেখা যায় না, তবে বোঝা যাচ্ছিল এটাই মহসিন। এরপর কেটে যায় 8টি বছর। একদিন হঠাৎই অনেকগুলো লোককে উদ্ধার করে আর্মি। সবাই যার যার নাম ঠিকানা বলছিল। ঠিক তখনই একটা ছেলে বলে ওঠে ওর নাম হারমান মেনন। এটা শুনে তো হতবাক হয়ে যায় বিজয়। তার মানে এটা তাদের হারিয়ে যাওয়া ওই ছেলে? ওকে তাহলে মারেনি ওরা? ওকে দেখে তো আরো বড় শক খেয়ে যায় বিজয়। হারমানকে দেখে একদমই তার ছেলে মনে হচ্ছিল না, কারণ তার ছেলে তো ছিল একদম দুর্বল এবং হাকলা। কিন্তু এ তো হাকলাও না, আর অনেক শক্তিশালীও। তারপর ওদের সবাইকে ক্যাম্পে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই এই খবরটি পেয়ে ক্যাম্পে চলে আসে মেহের। ছেলেকে এত বছর পর দেখে তো হতবাক হয়ে যায় মেহের। তারপর ছেলেকে ধরেই কান্না করতে থাকে। তবে বিজয় এখনো বিশ্বাস করতে পারেনি যে এটাই ওদের ছেলে। তারপরও মেহেরের জোরাজোরিতে ওকে বাড়িতে নিয়ে আসতে হয়। এভাবেই ওদের দিন কাটতে থাকে। একদিন বাড়িতে এসে বিজয় খেয়াল করে দেখে হারমানের অফিসিয়াল ল্যাপটপটা ঘাটাঘাটি করছিল। তখন সে বলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার অফিসিয়াল ল্যাপটপ কেন ধরেছো? হারমান বলে, আমার তো ফোন বা ল্যাপটপ কিছুই নেই, এই জন্য আমি গেম খেলছিলাম তোমার ল্যাপটপে। তবে ওর কথায় একটুও বিশ্বাস হয় না বিজয়ের। আর গিয়ে সে ল্যাপটপের নেট ব্রাউজারটায় ঢোকে, দেখতে পায় সকল হিস্টোরি ক্লিয়ার করা। এতে আরও সন্দেহ বেড়ে যায় বিজয়ের। তারপরে খাওয়ার সময় বিভিন্ন প্রশ্ন করতে থাকে সে হারমানকে। সেও ভালোভাবেই উত্তর দিচ্ছিল। তবে এই ব্যাপারগুলো একদমই ভালো লাগছিল না মেহেরের, এই জন্য বারবার সে বিজয়কে এমনটা করতে বারণ করছিল। তখন হারমান বলে, সেখানে শোয়েব এবং টুন্ডা চাচা ছিল। প্রথম 2 বছর তো আমাকে বেঁধে রেখেছিল ওরা, আর সবসময় মারধর করত। সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় শুধু মারত। তখন বিজয় বলে, 2 বছর পরে আর মারেনি ওরা তোমাকে? তখন কি আর বেঁধেও রাখেনি? তাহলে এই সময়টা তুমি কি করেছো ওখানে? এটা শুনে তো থতবত খেয়ে যায় হারমান। বিজয় আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই ওকে থামায় মেহের, আর সাথে সাথেই নিজের রুমে চলে যায় হারমান। বিজয় বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে, এজন্য হারমানের রুমে যায় ওকে সরি বলার জন্য। কিন্তু গিয়ে দেখতে পায় ও বাথরুমে গেছে। হঠাৎ করে ফোনের একটা আওয়াজ শুনতে পায় বিজয়। খুঁজতে খুঁজতে দেখতে পায় ড্রয়ারের মধ্যে লুকানো একটা ফোন। কিন্তু হারমান তো বলেছিল যে ওর কাছে ফোন নেই, তাহলে এই ফোনটা কোথা থেকে আসলো? এটাতে ওর উপর সন্দেহ আরো বেড়ে যায় বিজয়ের। তারপরে সেই ফোনটা এনে আহমেদকে দেয়, আর এটার লক খুলে এটা চেক করতে বলে, সাথে এটার একটা ক্লোনও করে রাখতে বলে। ঠিক ওই দিনই দেখা যায় আবারও অ্যাটাক হয় কাশ্মীরে। দীর্ঘ 8 বছর পর আবারও অ্যাটাক হলো কাশ্মীরে। ওপার থেকে কিছু ছেলে এসেছিল এপারে, এবং এসেই কাজটা করে গেছে। এসব কিছুতে বিজয় বুঝতে পারে যে হয়তো এইসব অ্যাটাকের পিছনে কোনো না কোনোভাবে হারমানের হাত রয়েছে। তারপর আর্মি হেডকোয়ার্টার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সে। এদিকে হারমান তার ফোনটা চেক করতে যায়, গিয়ে দেখতে পায় সেখানে ওর ফোনটা নেই। এতে আতঙ্কিত হয়ে যায় হারমান। তারপর ঘুরতে ঘুরতে বাবার ওপেন রুমে চলে আসে, সেখান থেকে একটা বন্দুক নিয়ে চেক করতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে বিজয়। দুজনেই দুজনের দিকে বন্দুক তাক করে বসে। তারপর বাবা তো অনেক রেগে যায় ওর ওপর, আর বারবার বলতে থাকে, তুই কে? তুই ঠিক করে বলতো। আমি জানি তুই আমার ছেলে হারমান নয়। তবে হারমান বলে, আমি তোমার ছেলেই বাবা। তবে ওর কোনো কথায় বিশ্বাস করে না বিজয়। ওদের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকলে ঠিক তখনই সেখানে চলে আসে মেহের, আর বিজয়কে এটা ওটা বলতে শুরু করে। তখন বিজয় বলে, ও এই রুমে কি করছে?
আর ওর কাছে ফোন এলো কোত্থেকে, ও আমাদের ছেলে না। তখন মেহের একটা কাগজ ধরিয়ে দেয় ওকে আর বলে ও আমাদেরই ছেলে, আর ওকে ফোনটা আমি দিয়েছিলাম। এটা শুনে হতবাক হয়ে যায় বিজয়, বুঝতে পারে ও তো অনেক বড় একটা ভুল করে ফেলেছে। পরদিন অফিসে আসলে আহমেদ জানায়, স্যার আপনি যে ফোনটা দিয়েছিলেন ওটা একদম ক্লিন, আর ওটা কি আপনার ছেলের ফোন স্যার? নিজের ছেলেকে এতটা সন্দেহ করা ঠিক নয়, শেষে কিন্তু আবারও হারিয়ে ফেলবেন। তখন বিজয় অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি এখন কি করব বলো তো? আহমেদ জানায়, স্যার সরি দিয়ে শুরু করতে পারেন। রাত্রেবেলাতে বাড়িতে এসে হারমানের রুমে চলে আসে বিজয়, ওকে ঘুম থেকে জাগিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে বাবা, আসলে আর্মিতে থাকতে থাকতে সবাইকেই এখন ক্রিমিনাল মনে হয়। তারপর আর অনেকক্ষণ কথা বলে ওরা বাবা ছেলে। তারপর ওরা ডিসাইড করে যে আগামীকালকে ওরা সবাই মিলে পিকনিকে যাবে। পরদিন সকালবেলাতে ওরা তিনজনে বের হয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। গাড়ি করে যেতে থাকলে হঠাৎ করে হারমান বাবার দিকে কেমন ভাবে যেন একটা তাকাচ্ছিল, সাথে কাউকে একটা মেসেজও করছিল। ওকে দেখেই মনে হচ্ছিল যেন খারাপ কিছু একটা প্ল্যান করছিল হারমান। সাথে সাথেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। যেদিন ওরা হারমানকে ধরে নিয়ে গিয়েছিল সেদিন হারমান বাড়িতে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছিল। তখন শোয়েব জানায়, তোমাকে তো ফিরিয়েই দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা তোমার থেকে তার দেশকে বেশি ভালোবাসে, এর জন্য তার দেশের জন্য তোমাকে স্যাক্রিফাইস করেছে। কিন্তু শোয়েবের বলা কোনো কথাই বিশ্বাস করছিল না হারমান। ঠিক তখনই সেখানে চলে আসে কাবিল আর বিজয়ের রেকর্ডিংটা শোনায়। এটা শুনে তো হারমান শিওর হয়ে যায় যে বাবা ওকে আসলেই ভালোবাসে না। তখন থেকে হারমানকে ট্রেনিং করতে থাকে কাবিল। ওর সাথে ওরা অনেক বাচ্চাদেরকেই ট্রেনিং করানো হচ্ছিল, ওদেরকে অনেক রকম ট্রেনিং করাতো। এরকম ভাবেই দেখতে দেখতে কেটে যায় কয়েক বছর। এখন হারমান অনেকটাই বড় হয়ে গেছে, তবে এখন পর্যন্ত ওদের ট্রেনিংটা চলছিলই। হঠাৎ করে একদিন কাবিল দেখতে পায় অনেক মানুষের ভিড় একটা জায়গায়। তারপর সেখানে এগিয়ে গেলে দেখতে পায় শোয়েব হারমানকে মেরে মাটিতে ফেলে রেখেছে। তখন শোয়েব বলতে থাকে, চাচা ও তো অনেক দুর্বল, এখন পর্যন্ত ওর মায়ের কথাই মনে করে সব সময়, ওকে দিয়ে তো তোমার কাজ কোনোভাবেই হবে না, ও তো আমাদের কাউকে ভালোই বাসে না, ও এখন পর্যন্ত ওর পরিবারকেই ভালোবাসে। তারপর পরই কাবিল সেখান থেকে হারমানকে নিয়ে চলে আসে একটা রুমের মধ্যে। দেখ তুই তোর বাবার থেকে ভালোবাসা চেয়েছিলি, কিন্তু একটুকুও ভালোবাসে না তোর বাবা তোকে, তো তোর যা যা প্রয়োজন সেগুলো আমরা দেব, কিন্তু তোকে ভুলে যেতে হবে যে তুই কে ছিলি। আর তুই দুর্বল না, তুই অনেক শক্তিশালী। আর আজকে থেকে তোর নাম হারমান নয়, হারিস। হারমান দুর্বল ছিল কিন্তু হারিস দুর্বল না। কাবিলের মুখে এইসব কথা শুনে হারমানের বিশ্বাস হয়েই যায় যে আসলেই তার বাবা ওকে একটুও ভালোবাসে না, আর সে ওর বাবার বিপক্ষে প্রতিশোধ নিয়েই ছাড়বে। এজন্য সে অনেক করে ট্রেনিং করতে শুরু করে। তারপর এক পর্যায়ে এসে পৌঁছে আর্মি ক্যাম্পে। অন্যদিকে দেখা যায় আহমেদের কাছে একজন সোলজার এসে বলে, স্যার আপনি যে ফোনটা কপি করতে দিয়েছিলেন সেই ফোনে হঠাৎ করেই অ্যাক্টিভিটি শুরু হয়েছে। তারপর একটা কাগজও দেয় ওকে, এই কাগজটাতে ওই কনভারসেশনগুলোরই ছবি ছিল। আহমেদ এগুলো দেখে তো একদম থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে যে হারমান আসলে তার বাবা বিজয়কে মারার প্ল্যান করছে। সাথে সাথেই কল লাগায় বিজয়কে, কিন্তু ফোনটা ঢোকে না। তখন ওর বাড়িতে ফোন দেয়, ফোনটা ধরে বিজয়দের কাজের লোক। তখন ওকে বলে যে যে জায়গায় ওরা ঘুরতে গেছে ওখানকার কি কোনো নাম্বার আছে? কাজের মহিলাটা বলে যে কোনো নাম্বার তো নেই, তবে একটা ফ্যাক্স নাম্বার আছে। তখন ওনার থেকে ফ্যাক্স নাম্বারটা নিয়ে সেটাতেই ওই কনভারসেশনগুলো পাঠিয়ে দেয়, আর সেও বের হয়ে পড়ে ওই জায়গার উদ্দেশ্যে। এদিকে দেখা যায় বাবা ছেলে দুজনে মিলে বাইরে যেতে চাচ্ছিল কিছু একটা খাওয়ার জন্য। তখন বাইরে অনেক শীত থাকায় বাবা তার মিলিটারি জ্যাকেটটা দেয় হারমানকে। ওরা দুজনে যখন ঘর থেকে বের হয় ঠিক তখনই ফ্যাক্সটা আসা শুরু হয়। আস্তে আস্তে দুজনে যেতে থাকে সেই জঙ্গলের ভেতর দিয়ে। তখন বিজয় বলতে থাকে, তুই তো মিলিটারিতে জয়েন করতে চাস তাই না? ভালোই হবে, লেফটেন্যান্ট হারমান মেনন। ঠিক তখনই পেছন থেকে বাবার দিকে বন্দুক তাক করে হারমান। এটাতে অবাক হয়ে যায় বিজয়। তারপর ওকে ঘুষি দিয়ে ধরাশায়ী করে ফেলে হারমান। এদিকে দেখা যায় মেহের ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করে দেখতে পায় একটা ফ্যাক্স এসেছে। এটা যখন সে চেক করে তখন তোর মাথায় ঘুরে যায়। ফ্যাক্সটা দেখে মেহেরের আর বুঝতে বাকি থাকে না যে এতদিন বিজয় যে কথাগুলো বলছিল সবকিছুই সত্য। ওদের ছেলে আর ওদের ছেলে নেই, সন্ত্রাসীরা ওদের ছেলেকে একদম খারাপ বানিয়ে ফেলেছে। তারপর পরে সে বেরিয়ে পড়ে ওদেরকে খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে বাবাকে মারতে মারতে ধরাশায়ী করে ফেলে হারমান। তারপর ওর দিকে বন্দুকটা তাক করে। বাবা তুমি আমাকে একটুও ভালোবাসো না, তোমার প্রায়োরিটি সবসময় তোমার দেশ। তোমার দেশের জন্য তুমি আমাকেও স্যাক্রিফাইস করে দিয়েছিলে, আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, আর এর জন্যই তোমাকে আজকে মরতে হবে। এগুলো বলার পরে যখনই হারমান বিজয়কে গুলি করতে যাবে ঠিক তখনই পেছন থেকে চলে আসে মেহের আর হারমানকে ধরে বসে। এই ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে হারমান কিছুই বুঝে উঠতে পারছিল না, আর ভুলবশত বন্দুকে টিপ লেগে যায়। গুলিটা গিয়ে সোজাসুজি লাগে মেহেরের গায়ে। এতে মাটিতে লুটিয়ে পড়ে মেহের। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে হারমান অনেক কষ্ট পেয়ে যায়, কারণ সে তার বাবাকে ঘৃণা করত কিন্তু তার মাকে সে অনেক ভালোবাসত।
সাথে সাথে বিজয় গিয়ে ধরে ফেলে মেহেরকে। আর ওই মুহূর্তে সেখানে আহমেদও চলে আসে। তখন সেখান থেকে পালিয়ে যায় হারমান, সোজা চলে আসে ওদের হাইড আউটে। তখন কাবিল ওকে বলে যে কোনো সমস্যা নেই, একবার তুমি ফেল করেছো তাতে কি হয়েছে, এর পরের বার তুমি নিশ্চয়ই সাকসেস হবে। ওকে সান্ত্বনা দিয়ে কাবিল যখন বাইরে বের হয়ে আসে তখন ওকে শোয়েব বলে, চাচা আমার মনে হয় না হারমানকে এত বড় দায়িত্বটা দেওয়া উচিত হয়েছে, কারণ সে তো এখনো তার মাকে অনেক বেশি ভালোবাসে, আর কোনোদিনও এটা পসিবল হবে না যে ওর বাবাকেও মারতে পারবে। তখন কাবিল বলে, বিজয়কে আমি জানে মারবো না, ওর সোলকে আমি ধ্বংস করে ফেলবো। যখন বিজয় জানতে পারবে যে তার নিজের ছেলেই তার দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে তখন ও বেঁচে থেকেও মরে যাবে, আর এটাই হবে আমার বদলা। পরদিনই দেখা যায় একটা ড্যামের ইনোগ্রেশন প্রোগ্রাম হবে, আর সেখানেই যাবে আর্মি জেনারেল। এগুলো সম্পর্কে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল বিজয়। তারপর পরে সেই ইনোগ্রেশনের সবকিছু প্ল্যান করতে থাকে বিজয়। ঠিক তখনই সেখানে চলে আসে আহমেদ, আর জানে আজই জেনারেলের উপর অ্যাটাক হবে। এই মেসেজটা সে পেয়েছে একটা সার্ভার থেকে। দেখা যায় জেনারেলের গাড়ি সহ কয়েকটা গাড়ি যাচ্ছিল বরফ ঘেরা একটা রাস্তার মধ্যে দিয়ে। ঠিক তখনই সেখানে কয়েকটা গাড়ি এসে অ্যাটাক করে, জেনারেলের গাড়িকে ধরেই ফেলবে। ঠিক ওই সময়ে বড় একটা ট্রাক নিয়ে চলে আসে বিজয়, আর ওই গাড়িটাকেই উল্টিয়ে দেয়। তারপর তাড়া করতে থাকে ওই সন্ত্রাসীদের গাড়িগুলোকে। এক পর্যায়ে সোলজার এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। বিজয় খেয়াল করে দেখতে পায় তার ছেলে হারমানও আছে ওদের মধ্যে। এটাতে সে তো অনেক কষ্ট পেয়ে যায়। অনেকক্ষণ গোলাগুলি চলার পরে চাচা এক পর্যায়ে শোয়েবকে বলে, হারমানকে নিয়ে তুই এখান থেকে পালিয়ে যা। শোয়েবও ঠিক তেমনটাই করে, আর চাচা পাশে থাকা একটা গাড়ি নিয়ে পালাতে থাকে। সাথে সাথে ওর পিছা করতে শুরু করে দেয় বিজয়। অনেকক্ষণ ওকে পিছা করার পরে এক পর্যায়ে ওর গাড়ি সহ নিচে ফেলে দেয়। দুজনের গাড়িরই খুব বাজে অবস্থা হয়ে যায়, সাথে ওদেরও। দেখা যায় কাবিল হামাগুড়ি দিয়ে আগাচ্ছিল, তারপর বিজয় এসে ওকে ধরে ফেলে, আর আবার ওকে নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। তখন ঠিক আগেরবারের মতোই ওকে জিজ্ঞাসাবাদ করলেও কিছুই বলছিল না কাবিল। অনেকক্ষণ এমন চলার পরে এক পর্যায়ে কাবিল বলে, এখন তুমি কি করবে বিজয়? তোমার ছেলেই তোমার দেশের বিরুদ্ধে দাঁড়াবে, এখন আবারও তোমাকে চুজ করতে হবে তোমার দেশ এবং তোমার ছেলের মধ্যে, কোনটা চুজ করবে তুমি? কাবিলের মুখে এইসব কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় বিজয়, আর ওকে মারতে শুরু করে দেয়। তখন দুজন সোলজার এসে ধরে ফেলে বিজয়কে। এদিকে দেখা যায় হারমানকে নিয়ে এসে শোয়েব সহ বাকি সবাই মারতে শুরু করে দেয়। তোকে আমরা কেউ বিশ্বাস করি না, চাচা তোর উপরে বিশ্বাস করে ভুল করেছে, আর আজকে তোকে বাঁচাতে গিয়ে চাচা নিজে ধরা দিয়েছে, কিন্তু তুই তো চাচার বদলা নিতে পারবি না। এটা বলতে থাকে আর ওকে অনেক মারধর করতে থাকে। ঠিক তখনই গর্জে ওঠে হারমান, আর ওদের সবাইকে ধোলাই দিতে শুরু করে। সাথে বলতে থাকে, বিজয়কে কেউ যদি মারে সেটা হবে আমি, ওকে আমিই শেষ করব, আর সেখানে ওকে মারতে যাব শুধু আমি একা, তোরা কেউ যাবি না। অন্যদিকে দেখা যায় মেহের বিজয়কে বলতে থাকে, আজকের পর হয়তো বা আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে সেটা আমি জানি না, তবে যাই হয়ে যাক না কেন আমরা সবাই কিন্তু পরিবার। এগুলো বলতে বলতে জড়িয়ে ধরে সে বিজয়কে। তারপর পরে সেখান থেকে বিজয় চলে আসে ড্যাম ইনোগ্রেশনের জায়গায়। সেই সময়টায় আর্মি ক্যাম্পে ছিল আহমেদ। ওর কাছে ওই একই সার্ভার থেকে একটা মেসেজ আসে, একটা লোকেশন দেওয়া হয়, বলা হয় সেখানে গেলেই নাকি পাওয়া যাবে দেশের বিরুদ্ধে যারা কাজ করছিল ওদের সবাইকেই। সাথে সাথে সেখানে থাকা সকল আর্মি সহ ওরা চলে আসে ওই জায়গাটায়। গিয়ে দেখতে পায় ওখানে একটা বাড়ি। সেখানে গিয়েই শুরু হয়ে যায় গোলাগুলি। চোখের পলকেই সেখানে থাকা সকল সন্ত্রাসীদেরকেই মেরে দেয় ওরা, আর চলে আসে ঘরের মধ্যে এবং খোঁজাখুঁজি করতে শুরু করে। হঠাৎ করে আহমেদ একটা ছবি দেখতে পায়, এটা দেখেই তো হতবাক হয়ে যায় আহমেদ। অন্যদিকে দেখা যায় কাবিলের কাছে চলে এসেছিল একজন। আসলে প্রথম থেকেই যে মহসিনকে পেছন থেকে দেখানো হচ্ছিল এটাই সে। এসে মহসিন মারতে শুরু করে দেয় কাবিলকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এটা তো মেহের। আসলে আহমেদ যে ছবিটা দেখেছিল সেখানে ছিল মেহেরেরই ছবি, মহসিনের অন্য কেউ না, মেহের নিজেই। তখন ওদের দুজনের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে কাবিলকে মারতে মারতে ধরাশায়ী করে ফেলে মেহের। এদিকে ড্যাম ইনোগ্রেশন এসে পৌঁছে জেনারেল, তিনি গিয়ে বক্তব্য দিতে শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে হঠাৎ করে বিজয় খেয়াল করে দেখতে পায় তার ছেলে হারমানকে। তখন অনেকজনকে কাটিয়ে যায় সেখানেই, কিন্তু গিয়ে দেখতে পায় যে এটা তো তার ছেলে হারমান না, আসলে যে মঞ্চটা বানানো হয়েছিল তার নিচেই লাগানো ছিল একটা ধামাকা। তারপর পরে বিজয় খেয়াল করে দেখতে পায় পাশেই বড় রকমের একটা ওয়্যার হাউস। দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে বিজয়। এই পুরো জায়গাটা ছিল ধোঁয়া দিয়ে ভর্তি। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বের হয়ে আসে হারমান এবং মারতে শুরু করে দেয় বিজয়কে। অনেকক্ষণ ধরে চলে ওদের বাপ বেটার মধ্যেকার ফাইট। এক পর্যায়ে হারমান ধামাকাটার সুইচ অন করে দেয়। আশেপাশে কয়েকটা জায়গায় লাগানো ছিল সেই ধামাকাগুলো। কাউন্টডাউন শুরু হয়ে যায় 5 মিনিট থেকে। তারপর পরে শুরু হয়ে যায় ওদের মধ্যকার আবারও ফাইট। অনেকক্ষণ মারামারিটা চলার পরে এক পর্যায়ে বিজয়ের হাতে বন্দুকটা চলে আসে। তারপর সেটা নিয়েও আগায় হারমানের দিকে, গিয়ে ওকে গুলি না করে বন্দুকটা ওকে ধরিয়ে দেয়। তুই একটা জিনিস জানিস কি হারমান, তোর শত্রু এই দেশ না, তোর শত্রু তোর সামনেই দাঁড়িয়েছে, আর সেটা হলো তোর নিজের বাবা।
আসলে যে সোলজার তার নিজের ছেলেকেই বাঁচাতে পারেনি সে তার নিজের দেশকে কিভাবে বাঁচাবে। এখন তুই তোর মূল শত্রুকেই মেরে ফেল, তাহলে সবকিছু চুকে যাবে। বাবার মুখে এসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে হারমান। ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় পিছনে চলে এসেছে শোয়েব, আর ওর বাবার দিকে একটা বন্দুক তাক করে। শোয়েব গুলিটা চালালে সাথে সাথে হারমান ওর বাবাকে সামনে থেকে সরিয়ে দেয়। গুলিটা এসে সোজা লাগে হারমানের গায়ে, আরও 2টা গুলি করে শোয়েব। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে হারমান। তখন বিজয় গিয়ে শোয়েবকে মারতে শুরু করে, কিন্তু ওর অবস্থা আগে থেকে অনেক খারাপ হয়ে গিয়েছিল, এর জন্য কোনোভাবেই পেরে উঠছিল না ওর সাথে। কিছুক্ষণের মধ্যে ওকে ধরাশায়ী করে ফেলে শোয়েব। তারপর ওকে গুলি করতে যাবে, ঠিক তখনই জায়গা পেয়ে যায় হারমান আর শোয়েবকে একদম হেডশট মেরে দেয়। অন্যদিকে দেখা যায় মেহের কাবিলকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে টার্মিনেশন কোডটা কি, কিন্তু কিছুতেই বলছিল না কাবিল। তখন অনেক করে চিন্তা ভাবনা করতে থাকে মেহের, আর এক পর্যায়ে সে এটা বুঝে যায় যে কোডটা যদি কাবিল দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই হবে আবিল, কারণ সে তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসতো। যখন এই ব্যাপারটা মেহের কাবিলকে বলে তখন তার চোখগুলো বড় বড় হয়ে যায়। এটাতে মেহের বুঝে যায় যে আসলে এইটাই কোড। সাথে সাথেই মেহের যায় ওই ফোনটার দিকে আর কোডটা লিখে সেন্ড করে। ঠিক তখনই পেছন থেকে সে কাবিলর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। কয়েকবার ছুরিকাঘাত করে মেহেরকে। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে মেহেরের অবস্থা খুব বাজে হয়ে যায়। তবুও সেই ছুরিটা আবার নিয়ে কাবিলের বুকের মধ্যে ঢুকিয়ে দেয় সে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ওই কোডটা চলে আসে হারমানের ফোনে। সাথে সাথেই সে কোডটা ব্যবহার করে ধামাকাটা টার্মিনেট করে দেয়। বেঁচে যায় অনেকগুলো মানুষের জান। পরদিনই মেহেরের শেষ কার্যটা সম্পন্ন করা হয়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে বিজয় এবং হারমান মেহেরের জন্য অনেক কষ্ট পেতে থাকে। তারপর পরই বিজয় মেহেরের রেখে যে একটা চিঠি পায়, সেখানে মেহেরের পাস্ট সম্পর্কে লেখা ছিল। আসলে 20 বছর আগে মেহেরের পুরো পরিবারকে মেরে ফেলেছিল আর্মিরা, আর সেটারই বদলা নেওয়ার জন্য এখানে এসেছিল মেহের। তবে যখন বিজয়ের সাথে ওর দেখা হয় তখন মেহের ভুলেই গিয়েছিল যে তার বদলার কথা, আর এভাবেই ওদের জীবনটা শুরু হয়েছিল। তারপর ওদের জীবনে যখন হারমান আসে তখন ওদের জীবন আরো পূর্ণতা পেয়ে যায়। এভাবেই সে তার পুরো জীবনটা কাটাতে চেয়েছিল, কিন্তু আসলে তো আর প্ল্যান মোতাবেক সবকিছু হয় না, আর সত্যটা তো কখনো লুকায়িত থাকে না। একদিন না একদিন সেটা সামনে আসবেই আসবে। মেহেরের চিঠিটা পড়ার মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।